আসসালামু আলাইকুম। আশা করি এমবিএর স্টুডেন্ট তোমরা ভালো আছো। আজকে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের চয়েস অফ স্ট্র্যাটেজি এই চ্যাপ্টারের কিছু টপিকস দেখব। সেগুলো হলো কৌশলগত ব্যবসায় একক কি, কৌশলগত বাছাইয়ের নির্দেশ বা বিধান কি, এবং কৌশলগত ব্যবসায় এককের জন্য গৃহীত কৌশলগুলো কি। এছাড়াও আমরা দি জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ বা জিই অ্যাপ্রোচ এটা একটু দেখব। তো আমরা কৌশলগত ব্যবসায় একক কি সেটা একটু দেখি। তো কৌশলগত ব্যবসায় একক বলতে যেটা বোঝায় যে কৌশলগত ব্যবসায় একক কোম্পানির একটি বিভাগ এবং একটি বিভাগের একটি মাত্র পণ্য বা একটি মাত্র ব্র্যান্ড নিয়ে গঠিত। পণ্য সামগ্রী যেমন আমরা বলতে পারি যে এখানে দেখলাম যে কৌশলগত ব্যবসায় একক বলতে আমরা একটা কোম্পানির একটা বিভাগ কিংবা একটি বিভাগের একটি মাত্র পণ্য কিংবা একটি মাত্র ব্র্যান্ড নিয়েও গঠিত হয়। যেমন আমরা যদি ইউনিলিভার্সের কথা বলি, তো এই ইউনিলিভার্সের সাবান আছে, তোমার পাউডার আছে, টুথপেস্ট আছে, তাদের শ্যাম্পু আছে, ইভেন তাদের অনেক খাবার সামগ্রীও আছে। তো এই যে বিভিন্ন প্রোডাক্ট, এদের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা করে এবং প্রত্যেকটির ব্যবস্থাপনা আলাদাভাবে পরিচালিত হয়। এই যে প্রত্যেকটি প্রোডাক্টের জন্য আলাদাভাবে পরিচালনা হয়, এর জন্য প্রত্যেকটি বিভাগকে বলা হয় কৌশলগত ব্যবসায় একক। একটি ব্যবসায় কাঠামোতে যতগুলো একক থাকে, সেই প্রত্যেকটি একককে আলাদাভাবে কৌশলগত ব্যবসায় একক বলা হয়। তো আমরা যেটা দেখলাম যে কৌশলগত ব্যবসায় একক বলতে একটি বিভাগ হতে পারে কোনো কোম্পানির, কিংবা সেই বিভাগের একটা মাত্র পণ্য হতে পারে, কি ইভেন একটি ব্র্যান্ড নিয়েও কৌশলগত ব্যবসায় একক গঠিত হয়। তো এই কৌশলগত ব্যবসায় একক সম্পর্কে কিছু সংজ্ঞা আমরা দেখি যে ফিলিপ কটলার এবং আর্মস্ট্রং বলেছেন যে কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানি একটি একক যার পৃথক মিশন ও উদ্দেশ্য থাকে এবং তা অর্জনের জন্য অন্যান্য ব্যবসায় একক থেকে স্বাধীন পরিকল্পনা গ্রহণ করা হয়। কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানির একটি একক যার পৃথক মিশন ও উদ্দেশ্য থাকবে এবং তা অর্জনের জন্য অন্যান্য ব্যবসায় একক থেকে স্বাধীন পরিকল্পনা গ্রহণ করা হয়। তো আমরা যেই আলোচনা করলাম বা মনীষীর সংজ্ঞা থেকে দেখলাম, তো সেখানে বলা হয়েছে যে তিনটা বৈশিষ্ট্য আছে, যে এটি একটি একক ব্যবসা বা কতগুলো সম্পর্কযুক্ত ব্যবসায় সমষ্টি যা কোম্পানির অন্যান্য ব্যবসা পরিকল্পনা থেকে পৃথক এবং এর নিজস্ব প্রতিযোগী আছে। এটির কৌশলগত পরিকল্পনা প্রণয়ন
মুনাফা অর্জন কার্যক্রম এবং মুনাফার উপর প্রভাব ফেলতে পারে এমন উপাদানের নিয়ন্ত্রণের জন্য একজন ব্যবস্থাপক থাকে। তো এই বৈশিষ্ট্য এবং আলোচনা থেকে আমরা বলতে পারি যে কৌশলগত ব্যবসা একক হলো বাজারজাতকরণ ব্যবস্থাপক যখন সমগ্র প্রতিষ্ঠানকে কতিপয় বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করে তাকে আমরা কৌশলগত ব্যবসা একক বলবো। এবার আসি আমরা কৌশলগত বাছাইয়ের নির্দেশ বা বিধানসমূহ কি। কৌশলগত বাছাইয়ের নির্দেশ বা বিধানসমূহের মধ্যে আছে যে দ্য বোস্টন কনসাল্টিং গ্রুপ নামে একটি বিখ্যাত ব্যবস্থাপকীয় পরামর্শদাতা ফার্ম প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স এর উন্নয়ন করে। এই ম্যাট্রিক্সের সাহায্যে একটি কোম্পানি তার সব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। কৌশলগত ব্যবসায় ইউনিটগুলোকে তাদের প্রবৃদ্ধির হার এবং সম্পর্কযুক্ত বাজার শেয়ার অনুসারে মূল্যায়ন করার পোর্টফোলিও পরিকল্পনা পদ্ধতিকে শেয়ার ম্যাট্রিক্স প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স বলে। আমি আবার বলছি, কোম্পানির কৌশলগত ব্যবসায় ইউনিটগুলোকে তাদের প্রবৃদ্ধির হার এবং সম্পর্কযুক্ত বাজার শেয়ার অনুসারে মূল্যায়ন করার পোর্টফোলিও পরিকল্পনা পদ্ধতিকে প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স বলে। এই কৌশলগত বাছাই তৈরি করার লক্ষ্যে ব্যবস্থাপককে সহায়তা করার জন্য কতগুলো কৌশল আবিষ্কার হয়েছে, যেমন বোস্টন কনসাল্টিং গ্রুপ পোর্টফোলিও ম্যাট্রিক্স তাদের ভিতর অন্যতম। এখানে তাদের প্রবৃদ্ধি এখানে ব্যবসায়ে তাদের প্রবৃদ্ধির হার এবং সম্পর্কযুক্ত বাজার শেয়ার অনুসারে মূল্যায়ন করার পোর্টফোলিও পরিকল্পনা পদ্ধতিকে প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স বলে। তো যে কৌশলগুলো আছে তার মধ্যে একটা হলো স্টার, তারপরে ক্যাশ কাউস, ডগস এবং প্রশ্নচিহ্ন। তো এই একটা প্রথম কৌশল হলো স্টার। স্টার হলো পণ্য বা কৌশলগত ব্যবসায় একক যেগুলো দ্রুততার সাথে বাড়ে। স্টারের ক্ষেত্রে ব্যবসায়ের অবস্থা ধরে রাখার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, আর স্টার পণ্যগুলো ব্যবসায়ের ক্ষেত্রে নেতৃত্ব দেয় এবং প্রচুর পরিমাণ নগদ উৎপন্ন করে, ফলে ব্যবসায় প্রসারণের সর্বোত্তম সুযোগ সৃষ্টি করে থাকে। তো আমরা এখানে 4টা কৌশলের কথা বলেছি, যে বোস্টন কনসাল্টিং গ্রুপ প্রবৃদ্ধি অবদান ম্যাট্রিক্স, যেটা প্রথমটাতে বলা হয়েছে কৌশলকে বলা হয়েছে স্টার। তো এই স্টার হলো পণ্য বা কৌশলগত একক যেগুলো দ্রুততার সাথে বাড়ে, এবং স্টারের ক্ষেত্রে ব্যবসায়ের অবস্থা ধরে রাখার জন্য অনেক পরিমাণ টাকার প্রয়োজন পড়ে। তো স্টার পণ্যগুলোকে ব্যবসায়ের ক্ষেত্রে নেতৃত্ব দেয় এবং প্রচুর পরিমাণ নগদ উৎপন্ন করে, নগদ উৎপন্ন করে, ফলে ব্যবসায় প্রসারণের সর্বোত্তম সুযোগ সৃষ্টি করে থাকে। এরপরে হলো ক্যাশ কাউস। ক্যাশ কাউস হলো কম বৃদ্ধি কিন্তু পণ্য বা প্রতিষ্ঠানের উচ্চ বাজার শেয়ার বৃদ্ধি প্রকাশ করে। আমি আবার বলছি, ক্যাশ কাউস হলো কম বৃদ্ধি কিন্তু
পণ্য বা প্রতিষ্ঠানের উচ্চ বাজার শেয়ার বৃদ্ধি প্রকাশ করে। এখানে অধিক বাজার শেয়ারের কারণে ব্যয় কম হয় এবং অধিক ক্যাশ উৎপন্ন করে থাকে। অন্যদিকে বৃদ্ধি ধীর হওয়ার কারণে পুনর্বিনিয়োগের ব্যয়ও কম হয়। ব্যবসায়ের উপরিব্যয়, ডিভিডেন্ড এবং ব্যবসায়িক বিনিয়োগের জন্য ক্যাশ কাউস ফান্ড সরবরাহ করে থাকে। একে প্রতিষ্ঠানের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয় এবং স্থিতিশীলতাকে তাগিদ দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম যে ক্যাশ কাউস যে এই কৌশলে কম বৃদ্ধি হয় কিন্তু পণ্য বা প্রতিষ্ঠানের উচ্চ বাজার শেয়ার বৃদ্ধি প্রকাশ করে। আর যেহেতু অধিক বাজার শেয়ার আছে তার কারণে ব্যয় কম হয় কিন্তু অধিক ক্যাশ উৎপন্ন করে। অন্যদিকে বৃদ্ধি ধীর হওয়ার কারণে পুনর্বিনিয়োগের ব্যয়ও কম হয়। ব্যবসায়ের উপরিব্যয়, ডিভিডেন্ড এবং ব্যবসায়িক বিনিয়োগের জন্য ক্যাশ কাউস ফান্ড সরবরাহ করে থাকে। এটাকে প্রতিষ্ঠানের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয় এবং স্থিতিশীলতাকে তাগিদ দেওয়া হয় যে স্টেবল হবে, ব্যবসায়ের অবস্থা স্টেবল থাকবে, সেখানে গুরুত্ব দেওয়া হয়। এরপরে আসো ডগস। ডগস হলো ওই সমস্ত পণ্যদ্রব্য বা ডিভিশনকে উল্লেখ করে যেখানে ব্যবসায়িক প্রবৃদ্ধি এই বাজার শেয়ারের হার কম থাকে। যে ডগস বলতে ওই সমস্ত পণ্যদ্রব্য বা ডিভিশনকে উল্লেখ করে যেখানে ব্যবসায়িক প্রবৃদ্ধি এ বাজারের শেয়ারের হার কম থাকে, ফলে মুনাফা অনেক কম উৎপন্ন হয় এবং ব্যবসায়ের ক্ষেত্রে টিকে থাকার জন্য অধিক ক্যাশের প্রয়োজন হয়। তাই ব্যবসায়ের হিসাব চুকিয়ে বা বিনিয়োগ তুলে নেওয়ার মাধ্যমে ডগসকে সীমিত করা হয়। ডগস কৌশল বলতে আমরা ওই কৌশলকে বুঝি যেখানে ওই সমস্ত পণ্যদ্রব্য বা ডিভিশনকে উল্লেখ করে যেখানে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাজার শেয়ারের হার কম থাকে, ফলে মুনাফা অনেক কম হয় এবং এরূপ ক্ষেত্রে বাজারে টিকে থাকার জন্য অধিক ক্যাশের প্রয়োজন হয়। তাই ব্যবসায়ের পাট বন্ধ করে কিংবা বিনিয়োগ তুলে নেওয়ার মাধ্যমে ডগকে সীমিত করা হয়ে থাকে। প্রশ্নচিহ্ন হলো ফল ব্যবসায়ের উচ্চ প্রবৃদ্ধি কিন্তু পণ্য বা ডিভিশনের কম বাজার শেয়ার নির্দেশ করে। তাদের অবস্থা খুব শোচনীয় হয় কারণ ক্যাশের চাহিদা খুব বেশি হওয়া সত্ত্বেও ক্যাশ উৎপাদন অনেক কম থাকে। এভাবে চলতে থাকলে কোম্পানি ক্যাশ ফাঁদে পড়ে যায়। যেহেতু প্রবৃদ্ধি খুব বেশি হয় তাই ডগের চেয়ে বাজার শেয়ার বেশি দখল করা যায় আর প্রশ্নচিহ্নকে স্টারে রূপান্তর করা যায় এবং পরবর্তীতে ক্যাশ কাউয়ে পরিবর্তন করা যায়। তো প্রশ্নচিহ্ন হলো ফল ব্যবসায়ের উচ্চ প্রবৃদ্ধি কিন্তু পণ্য বা ডিভিশনের কম বাজার শেয়ার নির্দেশ করে। তাদের অবস্থা খুব শোচনীয় হয় কারণ ক্যাশের চাহিদা তখন খুব বেশি থাকে কিন্তু ক্যাশ উৎপাদন তখন কম হয়। আর এইভাবে চলতে থাকলে কোম্পানি ক্যাশের ফাঁদে পড়ে যায়। যেহেতু প্রবৃদ্ধি খুব বেশি হয় তাই ডগের চেয়ে বাজার শেয়ার বেশি দখল করা যায়। তাই প্রশ্নচিহ্নকে স্টারে রূপান্তর করা যায় এবং পরবর্তীতে ক্যাশ কাউয়ে পরিবর্তন করা হয়।
আচ্ছা, বোস্টন কনসাল্টিং গ্রুপ বিশ্লেষণের মূল ধারণা হলো যে উচ্চ বাজার শেয়ারে পণ্যদ্রব্য সেবার দ্রুত প্রবৃদ্ধি সাধারণত অধিক মুনাফাযোগ্যতার দিকে পরিচালিত করে এবং স্থিতিশীল প্রতিযোগী পরিবেশ সৃষ্টি করে থাকে। অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য ধীর গতিতে বাজারে প্রবৃদ্ধি হলে সাধারণত বাজার শেয়ার বাড়ে, কিন্তু এটা অনেক ব্যয়বহুল হয়। তাই বাজার শেয়ারের বিপরীতে ব্যবসা থেকে ক্যাশ তুলে নেয়ার ব্যাপারে বোস্টন কনসাল্টিং গ্রুপ পরামর্শ দিয়ে থাকে। এখানে মেন কথা হলো যে যেহেতু বাজার শেয়ারের বিপরীতে ব্যবসা থেকে ক্যাশ তুলে নেওয়াটাই ভালো, কারণ প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য ধীর গতিতে বাজারে প্রবৃদ্ধি হলে সাধারণত বাজার শেয়ার বাড়ে, কিন্তু এটি অনেক ব্যয়বহুল হয়, অনেক খরচ হয়ে যায়। এই বোস্টন কনসাল্টিং গ্রুপ মডেলের সুবিধাটা কি? আমরা এতক্ষণ দেখলাম যে 4টা কৌশল আছে: স্টার, ক্যাশ কাউ, ডগস এবং প্রশ্নচিহ্ন। তো এই মডেলের সুবিধা হলো যে 2টা সুবিধা আছে। একটি হলো সহজেই ব্যবহারযোগ্য, আরেকটি হলো স্বল্প তথ্য উপাত্তই যথেষ্ট। তো সহজেই ব্যবহারযোগ্য হলো যে এই মডেলটি, বিসিজি মডেলটি সহজেই বোধগম্য ও প্রয়োগযোগ্য এবং এতে জটিল কোনো হিসাব করতে হয় না, বিষয়বস্তু সর্বনিম্ন পর্যায়ে থাকে। স্বল্প তথ্য উপাত্তই যথেষ্ট। এই মডেলে খুব বেশি তথ্য উপাত্তের প্রয়োজন হয় না। মডেলের প্রয়োজনে বাজার বৃদ্ধি হার সংক্রান্ত তথ্য পরিকল্পনা কমিশন, এফবিসিসিআই, পরিসংখ্যান ব্যুরো ইত্যাদির বিভিন্ন প্রতিবেদন থেকে সহজেই সংগ্রহ করা সম্ভব। প্রতিযোগীদের বাজার অংশ তাদের নিজস্ব প্রতিবেদন ও গবেষণা সংস্থার কাছ থেকে পাওয়া সম্ভব হয়। তার মানে এখানে সুবিধা হলো একটা যে সহজে ব্যবহার করা যায় এই মডেল, আরেকটা হলো যে এখানে ডেটা কালেকশন খুব বেশি দরকার হয় না। এবার আসি আমরা যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের জন্য গৃহীত কৌশলগুলো কি। স্ট্র্যাটেজি বিজনেস ইউনিটের কৌশলগুলো কোম্পানির পরবর্তী কার্যক্রম হচ্ছে প্রতিটি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের জন্য উদ্দেশ্য, কৌশল এবং অর্থ পরিকল্পনা নির্ধারণ করা। আর কোম্পানির ক্ষেত্রে 4টি কৌশল গ্রহণ করতে পারে। সেই কৌশলগুলো হলো: বাজার শেয়ার গঠন, ধরে রাখা, তুলে নেয়া এবং পরিত্যাগ। বাজার শেয়ার গঠন। কোশ্চেন মার্কগুলো বাজার শেয়ার বৃদ্ধির মাধ্যমে স্টারে পরিণত করার জন্য নির্মাণ কৌশল গ্রহণ করে। এই জন্য ব্যবসায়ে বিনিয়োগ বৃদ্ধির বৈচিত্র্যপূর্ণ সুবিধাগুলোর অধিক জোর দেওয়া প্রয়োজন। এরপরে ব্যবসায় এককের জন্য গৃহীত কৌশলের সেকেন্ড কৌশল হলো ধরে রাখা বা হোল্ড। কোম্পানি যদি বাজারে নেতা হিসাবে অধিকাংশ শেয়ারের অধিকারী হয় তবে এই কৌশল গ্রহণ করতে পারে। এই কৌশল ক্যাশ কাউয়ের জন্য সবচেয়ে উপযোগী, কারণ কোম্পানির ক্যাশ কাউগুলো বিপুল পরিমাণ নগদ অর্থ উৎপাদন করতে সক্ষম হয়। আমি আবারও বলছি, কোম্পানি যদি বাজারে নেতা হিসাবে অধিকাংশ শেয়ারের অধিকারী হয় তবে এই কৌশল গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে এই কৌশল ক্যাশ কাউয়ের জন্য বেশি উপযোগী হবে, কারণ কোম্পানির ক্যাশ কাউগুলো বিপুল পরিমাণ নগদ অর্থ উৎপাদন করতে সক্ষম হয়। তারপরে হলো তুলে নেয়া বা হারভেস্ট। এই কৌশলের উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদী নগদ অর্থের প্রবাহ বৃদ্ধি করা। এই তুলে নেয়া কৌশলের উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদী নগদ অর্থের প্রবাহ বৃদ্ধি করা। গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম
যন্ত্রপাতি প্রতিস্থাপন, বিক্রয়কারী নিয়োগ, বিজ্ঞাপন ইত্যাদি খরচ হ্রাসের মাধ্যমে এ কৌশল বাস্তবায়ন করা হয়। দুর্বল ক্যাশ কাউ, কোয়েশ্চেন মার্ক এবং ডগসের ক্ষেত্রে এ কৌশল গ্রহণ করা যায়। তো আমরা এই তুলে নেওয়া এটা দুর্বল ক্যাশ কাউ, কোয়েশ্চেন মার্ক এবং ডগসের ক্ষেত্রে এই কৌশল গ্রহণ করতে পারি। তারপরে হলো পরিত্যাগ। কোম্পানি পণ্য বা ব্যবসায় বিক্রি করে নগদ অর্থ অন্য ব্যবসায় বিনিয়োগের উদ্দেশ্যে এই কার্যক্রম গ্রহণ করতে পারে। কোয়েশ্চেন মার্কস স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটগুলো কোম্পানির প্রত্যাশা অনুযায়ী মুনাফা অর্জন করতে পারে না, সেক্ষেত্রে এই কৌশলটাই বেশি উত্তম বা সর্বোত্তম। কোম্পানি পণ্য বা ব্যবসায় বিক্রি করে নগদ অর্থ অন্য ব্যবসায় বিনিয়োগের উদ্দেশ্যে এই কৌশল গ্রহণ করে। কোয়েশ্চেন মার্কস স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটগুলো কোম্পানির প্রত্যাশা অনুযায়ী মুনাফা অর্জন করতে পারে না, সেক্ষেত্রে এই কৌশলই গ্রহণ করলে ভালো হবে। এবার আসো একটা অ্যাপ্রোচের কথা। তোমরা এই অ্যাপ্রোচের কথা শুনে থাকবে, দ্য জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ, অথবা শিল্পের আকর্ষণীয়তা এবং ব্যবসায় শক্তি। জেনারেল ইলেকট্রিক কোম্পানি কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের ক্ষেত্রে যে পদ্ধতি প্রবর্তন করেছে, কোম্পানির নাম অনুসারে তার নামকরণ করা হয়েছে দি জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ। তার মানে এই জেনারেল ইলেকট্রিক কোম্পানি কৌশলগত ব্যবসায়ের একক মূল্যায়নের জন্য একটি অ্যাপ্রোচ প্রবর্তন করেছে। সে থেকেই এই অ্যাপ্রোচের নাম হয়েছে দ্য জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচে ব্যাপক পোর্টফোলিও পরিকল্পনা কৌশল উপস্থাপন করা হয়েছে। বিসিজি অ্যাপ্রোচের ত্রুটি বিচ্যুতি এই অ্যাপ্রোচে এড়ানো সম্ভব হয়েছে। বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচের মতো এই অ্যাপ্রোচেও দুই দিক সম্পন্ন ম্যাট্রিক্স ব্যবহার করা হয়েছে। এখানে ভার্টিক্যাল এক্সিসে শিল্পের আকর্ষণীয়তা এবং হরাইজন্টাল এক্সিসে শিল্পের ব্যবসায়ের শক্তি প্রদর্শন করা হয়েছে। ভালো প্রতিষ্ঠানগুলো সাধারণত উচ্চ আকর্ষণীয় শিল্পে অবস্থিত এবং এরা উচ্চ ব্যবসায় শক্তি সম্পন্ন হয়ে থাকে। তার মানে এখানে এই অ্যাপ্রোচে ভার্টিক্যাল এক্সিস বা উলম্ব অক্ষে দেয়া হয়েছে শিল্পের আকর্ষণীয়তা এবং হরাইজন্টাল অক্ষে দেয়া হয়েছে শিল্পের ব্যবসায়ের শক্তি প্রদর্শন করা হয়েছে। এবং ভালো প্রতিষ্ঠানের সাইন হলো যে এরা সাধারণত উচ্চ আকর্ষণীয় শিল্পে অবস্থিত থাকে এবং এরা উচ্চ ব্যবসায় শক্তি সম্পন্ন হয়ে থাকে। এই জি অ্যাপ্রোচের দুইটা ম্যাট্রিক্সের কথা আমরা বললাম। সেই দুই ম্যাট্রিক্সের একটা হলো শিল্পের আকর্ষণীয়তা আর একটা হলো শিল্পের শক্তি, ব্যবসায় শক্তি। তো শিল্পের আকর্ষণীয়তার মধ্যে জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ শিল্পের আকর্ষণীয়তা নির্ণয়ে বাজার প্রবৃদ্ধির হার ছাড়া অন্যান্য উপাদানও বিবেচনা করেছে।
তো এই অ্যাপ্রোচে শিল্পের আকর্ষণীয়তার একটি সূচক ব্যবহার করা হয়। বাজার আকর্ষণীয়তা নির্ণয়কারী উপাদানগুলো হলো সামগ্রিক বাজার আয়তন বা ওভারঅল মার্কেট সাইজ, বার্ষিক বাজার প্রবৃদ্ধির হার, অ্যানুয়াল মার্কেট গ্রোথ রেট, মুনাফার হারের ইতিহাস, প্রতিযোগিতার তীব্রতা, কারিগরি চাহিদা, মুদ্রাস্ফীতির আক্রমণতা বা ইনফ্লেশনারি ভালনারেবিলিটি, শক্তির চাহিদা, পারিপার্শ্বিক প্রভাব, সামাজিক, রাজনৈতিক ও আইনগত প্রভাব। তো আমরা দেখলাম যে শিল্পের আকর্ষণীয়তার মধ্যে এই উপাদানগুলো আছে, যেমন সামগ্রিক বাজার আয়তন, তার মানে আমার ওভারঅল বাজারের সাইজ কীরকম, আয়তন কীরকম, বার্ষিক বাজার প্রবৃদ্ধির হার, মুনাফার হারের ইতিহাস, প্রতিযোগিতার তীব্রতা, কারিগরি চাহিদা, মুদ্রাস্ফীতির আক্রমণতা, শক্তির চাহিদা, পারিপার্শ্বিক প্রভাব, সামাজিক, রাজনৈতিক ও আইনগত প্রভাব। এরপরে আসি ব্যবসায় শক্তি। ব্যবসায়ের শক্তি নিরূপণের জন্য জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচে সাধারণ বাজার শেয়ার পরিমাপের পরিবর্তে একটা সূচক ব্যবহার করেছে। এই সূচক নির্ধারণে নিম্নোক্ত উপাদানগুলো বিবেচনা করা হয়। সেই উপাদানগুলো হলো বাজার শেয়ার, শেয়ার প্রবৃদ্ধি, পণ্য মান, ব্র্যান্ডের সুনাম, বন্টন প্রণালী, প্রসার কার্যকারিতা, উৎপাদন ক্ষমতা, পণ্য দক্ষতা, একক ব্যয়, কাঁচামাল সরবরাহ, গবেষণা ও উন্নয়ন কাজ, ব্যবস্থাপকীয় কর্মী। এই উপাদানগুলোর মান নির্ধারণ করে ব্যবসায় শক্তি সূচক আঁকা হয় এবং ব্যবসায় শক্তি সূচকে সবল, মধ্যম এবং দুর্বল এই 3 ভাগে ভাগ করা হয়। তো আমরা ব্যবসায় শক্তির উপাদানগুলো দেখলাম যে বাজার শেয়ার, শেয়ার প্রবৃদ্ধি, পণ্যের মান, ব্র্যান্ডের সুনাম, বন্টন প্রণালী, প্রসার কার্যকারিতা, উৎপাদন ক্ষমতা, পণ্য দক্ষতা, একক ব্যয়, কাঁচামাল সরবরাহ, গবেষণা ও উন্নয়ন কাজ, ব্যবস্থাপকীয় কর্মী। তো এই উপাদানগুলোর মান নির্ধারণ করে শক্তি সূচক আঁকা হয় এবং সেগুলোকে যথাক্রমে সবল, মধ্যম এবং দুর্বল এই 3 ভাগে ভাগ করা হয়। তো এরপরে কৌশল আছে যে GFE অ্যাপ্রোচে ব্যবহৃত ছককে 3টি অঞ্চলে ভাগ করা হয়। উপরের দিকের বাম পাশে ডট চিহ্নিত ঘরগুলোকে প্রতিষ্ঠানের শক্তিশালী কৌশলগত ব্যবসায় একক বলা হয় অবস্থিত। এই শিল্পগুলোতেই প্রতিষ্ঠানের প্রসার এবং বিনিয়োগ বৃদ্ধি করা উচিত। ছকের ডান দিক হতে বাম দিক চিহ্নিত ঘরগুলোতে অবস্থিত ব্যবসায়ের ইউনিটগুলো মধ্যম মানের আকর্ষণীয়। এসব ব্যবসায় ইউনিটগুলোতে প্রতিষ্ঠানের বিনিয়োগের হার অব্যাহত রাখতে হবে। আর ডান দিকের নিচে চিহ্নিত ঘরগুলোতে অবস্থিত ব্যবসায় ইউনিটগুলোকে আকর্ষণীয়তা খুবই নিচু মানের। এসব ইউনিট উন্নয়ন বা বন্ধ করে দেওয়ার ব্যাপারে প্রতিষ্ঠানকে গুরুত্ব নিয়ে বিবেচনা করতে হবে। তার মানে
এই যে অ্যাপ্রোচে ব্যবহৃত ছককে 3টা ভাগে ভাগ করা হয়। একটাই হলো যে খুব খারাপ অবস্থা, আরেকটা হলো যে বিনিয়োগ অব্যাহত রাখতে পারে, আরেকটা হলো যে শক্তিশালী দিক, সেখানে বিনিয়োগ করা উচিত এবং প্রতিষ্ঠানের প্রসার করা উচিত। আরেকটা হলো যে বললাম যে প্রতিষ্ঠানের বিনিয়োগের হার অব্যাহত রাখতে হবে, ব্যবসা ইউনিটের মধ্যম মানের আকর্ষণীয়, মধ্যম মানের, আরেকটা হলো ভালো এবং একটা হলো দুর্বল। তো এই হলো আজকে আমাদের আলোচনা। তোমরা সাথে সাথে বইও দেখবে। এখানে সব কিছু আসলে টাইপ করা সম্ভব হয় না, আলোচনা করতে হয়। তোমরা পয়েন্টসগুলো মনে রেখে এই আলোচনাগুলো একটু ভালো করে শুনলে আর বই দেখলে আশা করি তোমরা ভালো করতে পারবে। ভালো না লাগলেও আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। এই দুর্যোগ আশা করি আমাদের সৃষ্টিকর্তা বেশি দিন রাখবে না, সব আবার আগের মতো হয়ে যাবে, আমরা আগের মতো চলাফেরা করতে পারবো। তোমাদের কোলাহলে আমাদের ক্যাম্পাস আবার মুখরিত হবে, সে আশা রেখে আজকের এই লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।